অভিরূপ সরকার এতদিন বাড়িতে বানিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছিল রিপোর্টটা। এই নাটকবাজি কবে থেকে এই রিপোর্ট বানিয়ে তৈরি হয়ে পড়ে আছে? কোথায় ছিল এতদিন এই রিপোর্ট? এখন হঠাৎ করে অভিরূপ সরকারের 6 পে কমিশনের রিপোর্ট মনে করলো? ভিক্ষার বাটি নিয়ে পিসি ভাইপো গোটা মন্ত্রিসভাকে রাস্তায় বসতে হতো। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের মেজর দুটো সোর্স অফ ইনকাম কি? সেটা হচ্ছে, এক হচ্ছে মদ বিক্রি, আর একটা হচ্ছে ওই রাস্তাঘাটে বেরোলে কেস দিয়ে টাকা তোলা। এই ছাড়া তো কোনো সরকারের রেভিনিউ জেনারেশনের খুব একটা বড় জায়গা নেই। 9 মাসের মধ্যে যে রিপোর্ট দেওয়া তাদের রাজ্যের পক্ষে সম্ভব হয়নি, একাধিক অজুহাত। ঠিক 4 বছর 9 মাসের মাথায় অর্থাৎ 1 জুলাই যে রিপোর্ট পেশ করার কথা ছিল, অতি তৎপরতা সহ 25 জুনের মধ্যে সেই 6ষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। অঙ্কটা তো সেই কঠিনই মনে হচ্ছে না। কিচ্ছু অঙ্ক কঠিন না। সুপ্রিম কোর্ট এইসব ঢপবাজি কারবার করে কোনো লাভ হবে না। অভিরূপ সরকার এতদিন বাড়িতে বানিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছিল রিপোর্টটা। এই নাটকবাজি কবে থেকে এই রিপোর্ট বানিয়ে তৈরি হয়ে পড়ে আছে? কোথায় ছিল এতদিন এই রিপোর্ট? এখন হঠাৎ করে অভিরূপ সরকারের 6 পে কমিশনের রিপোর্ট মনে করলো? একটা বাংলায় কথা আছে, ঠেলায় পড়লে বেড়ালো গাছে উঠে যায়। দেখো না কীরকম গাছে উঠতে হয় সরকারকে। সুপ্রিম কোর্টে যেই অর্ডার আছে সেই অর্ডারটা যদি না কমপ্লাই হয় ইন ইটস লেটার অ্যান্ড স্পিরিট, বাদ বাকি সুপ্রিম কোর্ট উইল টেক কেয়ার। আর এটা তো মানুষের লেজিটিমেট ক্লেমের জায়গা। সুপ্রিম কোর্টে কোনো কথা বলতে পেরেছে আগের দিন? সুপ্রিম কোর্ট প্রথমে 50% বলেছিল, 50% বলেছিল ভিক্ষার বাটি নিয়ে পিসি ভাইপো গোটা মন্ত্রিসভাকে রাস্তায় বসতে হতো। যা অবস্থাই সরকারের। দেখো, একটা সরকার চলে, সরকারের তো কারোর ব্যক্তিগত পয়সার ব্যাপার না। একটা ভালো সরকার চলা মানে কি? সরকার তার প্রপার রেভিনিউ জেনারেশন করছে, নতুন নতুন ভালো ভালো দিক থেকে সরকারের যাতে রেভিনিউ জেনারেশন হচ্ছে, সেই টাকাটা অ্যাকুমুলেট হচ্ছে, সেখান থেকে সরকার জনকল্যাণে পয়সা খরচা করছে। এবারে রেভিনিউ জেনারেশনে তো বিভিন্ন জায়গা থেকে, রাজ্যে শিল্প থেকে হতে পারে, তারপরে ট্যাক্স কালেকশন থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের মেজর দুটো সোর্স অফ ইনকাম কি? সেটা হচ্ছে, এক হচ্ছে মদ বিক্রি, আর একটা হচ্ছে ওই রাস্তাঘাটে বেরোলে কেস দিয়ে টাকা তোলা। এই ছাড়া তো কোনো সরকারের রেভিনিউ জেনারেশনের খুব একটা বড় জায়গা নেই। সরকার তো নতুন নতুন অ্যাভিনিউজগুলোর দিকে তো কোনো চিন্তাভাবনাই করছে না, যার জন্য সরকারের এই অবস্থা। তার উপরে মরার উপরে খাড়ার গা, যখন যা পারছে বলে যাচ্ছে। মদ খেয়ে মরলে পয়সা, চলে খেয়ে কেউ মরে যাচ্ছে পয়সা, খেলা মেলা উৎসবে পয়সা, যখন যেটা মনে হচ্ছে যা পারছে করছে। বঙ্গশ্রী, বঙ্গভূষণ, যে যা পারছে করছে। হ্যাঁ, মানে পণ্ডিত রবিশঙ্কর আর রঞ্জিত মল্লিককে একসাথে বলছে বঙ্গবিভূষণ দেব। সেই সময় পণ্ডিত রবিশঙ্কর বেঁচে ছিল, বললো চাই না এসব ফালতু জিনিস। তো এই ধরনের উল্টো পাল্টা জিনিস করে তো পয়সা 12টা বাজছে, যে যা পারছে করছে। এক গাদা সব ভাতাজীবী বুদ্ধিজীবীরা সব এই সরকারের টাকার উপরেই হাঁ করে তাকিয়ে আছে। আমার পাড়াতে যখন আমি কুকুরদের বিস্কুট খাওয়াই, যখন এরকমভাবে বসতে থাকে, হাঁ করে জিভগুলো বেরিয়ে থাকে লক লক করে, সব বিস্কুট খাবে বলে। আমি ওদের খুব ভালোবাসি। তো মমতা বন্দ্যোপাধ্যায় ওদের মতন কুকুরের মতন আচরণ করছে। সবসময় ওদের সাথে কুকুরের তুলনা করবো না। কুকুরের একটা মানে কি বলবো, তাও ওদেরও একটা শিরদাঁড়া বলে বিষয় আছে, নিজস্বতা বলে বিষয় আছে, লয়্যালটি বলে একটা বিষয় আছে। এদের কোনো লয়্যালটি নেই। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজার খারাপ দেখবে, অন্য কোনো দলের কাছে গিয়ে ওখানে গিয়ে জিভ লক লক করে বসে থাকবে। তো আমি বলছি, এই যে এই এক্সপেন্সগুলো, যা খুশি তাই এক্সপেন্স, উইদাউট এনি প্রপার এভিনিউ ফর রেভিনিউ জেনারেশন, সরকারটা চলবে কী করে? তাই তো সরকারকে আজকে ব্যতিব্যস্ত হতে হচ্ছে। সরকার যদি এদের ডিএগুলো প্রপারলি মিটিয়ে দিত, টাইম টু টাইম ডিএ মিটিয়ে দিত, যদি কোনো ব্যাকলগ না থাকতো, নতুন রেভিনিউ জেনারেশনের কথা সরকার যদি ভাবতো, তো তাহলে তো এই সমস্যাগুলোই হতো না। এই মানুষগুলোকে ডিপ্রাইভ করার কথা সরকার ভাবাই প্রয়োজনই ছিল না। নতুন চাকরি হতো, যারা চাকরি করছে তাদের টাইম টু টাইম মাইনে হতো, যারা রিটায়ার করছে তাদের টাইম টু টাইম পেনশন হতো, সবাই প্রপার ডিএ পেত, সরকার ভালো করে চলতো। যদি সরকারটা চালানোর উদ্দেশ্য থাকে, যদি শুধু মাল তোলার কামাই করা উদ্দেশ্য থাকে, তাহলে তো কোনোভাবেই কোনো সরকার ঠিকঠাকভাবে চলতে পারে না। দাদা, এই 1 জুনের বদলে যে 25 জুলাই এই যে নোটিশ আর কি 6ষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট তারা পেশ করলো, সেই রিপোর্টও একটি অসঙ্গতি দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী নাকি এই ডিএ দেওয়া হবে না। দেখুন, আমি একটা কথা বলছি, এই ঢপের রিপোর্টটা, যেটা অভিরূপ সরকারের যে 6 পে কমিশনের রিপোর্ট, এটা কোর্টে চূড়ান্তভাবে এটাকে আমি বলছি, এটা কোর্ট কোনোভাবে এটাকে এন্টারটেন করবে বলে আমার মনে হয় না। আর এই জিনিসটা সরকার এটাকে করে না জল ঘোলা করে দিতে চাইছে। সমস্যাটা হচ্ছে সরকারটার অবস্থা গেছে গাধার মতন। গাধা যেরকম জল ঘোলা করে খায়, আলটিমেটলি জলটা খেতে হবে, ঘোলা করে খাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দীঘার রথে
জন্য মুখ্যমন্ত্রী দীঘায় যাচ্ছেন। এর অন্যদিকে 15ই জুনের মধ্যে যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ডিএর, সেই বিজ্ঞপ্তি কিন্তু আজও প্রকাশ হয়নি, যেখানে 27শে জুনের মধ্যে ডিএ তাদের দিয়ে দেওয়ার কথা। আমি এটা নিয়ে মন্তব্য করব না, সুপ্রিম কোর্টে মামলাটা ইটস পেন্ডিং, সরকার উইল ফেস দি হিট, এইটুকু বলতে পারি। এই ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট কি কোথাও না কোথাও সেই কন্টেম্প্ট অফ কোর্ট এড়ানোর চেষ্টা? না না, এটা করে কোনোভাবে কন্টেম্প্ট অফ কোর্ট এড়াবে না, কোনোভাবেই এড়ানো যাবে না, সম্ভবই নয়, কোনোভাবে এড়াতে পারবে না। এটা হচ্ছে, আমরা আইনি ভাষায় বলি, ইটস অ্যান অ্যাটেম্প টু ওভার রিচ দি কোর্ট, যেটা সরকার কোনোদিনও সফল হবে না। দাদা একেবারে অন্য প্রসঙ্গে আসবে, এই রথযাত্রার মধ্যে দীঘায় মুখ্যমন্ত্রী গেলেন, স্নান মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা শুরু থেকে একাধিক অনুষ্ঠান আমরা দেখতে পাবো, কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রী যে প্রেস কনফারেন্স, ভোটার লিস্টের ডিক্লারেশন ফর্ম নিয়ে তার একাধিক ঢপের কথা, ফালতু কথা, যত রাজ্যের উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে। সেন্ট্রাল ইলেকশন কমিশন কাউরির কেনা সম্পত্তি নয়। আপনারাই তো পরিযায়ী শ্রমিকদের ঢোকাচ্ছেন, ভুলভাল লোকজনকে লিস্টের ভেতরে ঢোকাচ্ছেন ভোটার লিস্টে। আমরা যে কথাগুলো বলে এসেছি, ইলেকশন কমিশন তাদের শক্ট হয়ে গেছে। বর্ডার লাগোয়া জায়গাগুলো থেকে, বিভিন্ন জায়গা থেকে ইনফিল্ট্রেটারদের ঢুকিয়ে, বাংলাদেশিদের ঢুকিয়ে ভোটার লিস্টে নাম তুলিয়ে এই সরকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে কাজগুলো করছে, আর হিন্দু ভোটারদের বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আমরা এগুলো কোনোটাই হতে দেবো না। কিন্তু কমিশন এবং এজেন্সির মাধ্যমেই তো ভোট দখল করার চেষ্টা করছেন আপনারা। দেখুন, আমরা যত হিন্দুদের সংগঠিত করছি, যত তৃণমূলের এই হিন্দুদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার যে চক্রান্তগুলো আমরা ধরে ফেলছি, তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেলে তো জানো কি হয়, কবিতা লেখে মা কোথায় ঘেউ ঘেউ, ওই টাইপের অবস্থা হচ্ছে। বাংলাকে টার্গেট করেছেন আপনারা? অবশ্যই টার্গেট করেছি। বাংলায় এই অত্যাচারী, ব্যভিচারী এই শাসন ব্যবস্থাকে উৎখাত করার জন্য টার্গেট করেছি। 2026-এ আমাদের লক্ষ্য বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্য থেকে উৎখাত করা আমাদের লক্ষ্য, এই রাজ্যে ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য, এই রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য। নির্বাচন সরকার কারোর কৃতদাস নয়। বিজেপির কথায় ভোটের তালিকা থেকে নাম কাটা হলে কমিশন এবং এজেন্সির মাধ্যমে ভোট দখলের চেষ্টা করছে বিজেপি। 2026-এ মানুষের যে রায়, তার প্রতিফলন হবে ভোটে। আমি বলছি যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের যে মনোবাঞ্ছা, সেটা পূর্ণ হবে 2026-এ। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এতদিন উনি 30% নিয়ে শুধু তাদের সংগঠিত করে সেই ক্ষীরটা খেয়ে ভোটে নির্বাচিত হয়েছে। 70% ঐক্যবদ্ধ হলে যে কী ফল হয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এখন থেকেই বুঝতে পারছেন। তিনি বিচক্ষণ রাজনীতিবিদ। এই কালীগঞ্জে বহু জায়গাতে হিন্দুদের তো ভোটই দিতে দেয়নি। পোল্ড ভোটের মধ্যে, পোল্ড হিন্দু ভোটের মধ্যে আমরা একটা ক্যালকুলেশন করে দেখেছি, সেখানে প্রায় 3 থেকে 4% হিন্দু ভোট সংখ্যা বেড়েছে। এটা আরও বাড়বে। 5%-এর তো ডিফারেন্স, সেটা যদি কভার আপ করে দেয় যায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, প্যাকেট হয়ে বান্ডিল হয়ে একদম ভোগে। আপনারা তো 50% ভোট পাবেন কিনা তাতেও সন্দেহ আছে অভিষেক ব্যানার্জি। 50টা আসন পাবো কিনা বলেছে। দেখো, এখন আমাদেরও অনেক সন্দেহ আছে অনেক কিছু নিয়ে, ব্যক্তিগত ব্যাপারে, তো সেই সন্দেহগুলো আর বলছি না। তো ভোটটা হতে দিন, তারপরে দেখবো বড় বড় ডায়লগগুলো কোথায় থাকে, তারপরে ও কোথায় থাকে, ওর পরিবারের লোকজনেরা কোথায় থাকে, সব দেখা যাবে। সময় আসতে দিন, সব। দাদা একেবারেই এখন নাকি অমিত শাহ দেশ চালাচ্ছেন, প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যতটা করণীয়, সে তো নিশ্চয়ই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, সারা দেশ জুড়ে তার তো এখতিয়ার আছে তার মন্ত্রকের কাজকর্ম করার ক্ষেত্রে। হোম মিনিস্ট্রি তো সারা দেশ জুড়ে দেশ চালানোর মতনই একটা বিষয়। প্রধানমন্ত্রী যেমন আছেন, হোম মিনিস্টার তেমন আছে। এ তো তৃণমূল কংগ্রেস দল নয় যে একটা শিয়াল হুক্কা হুয়া করলো, সবাই হুক্কা হুয়া করে চিৎকার শুরু করে দিল, বা রাত্রিবেলা একটা কুকুর ঘেউ ঘেউ করলো, পাড়া সব ঘেউ ঘেউ শুরু করে দিল। এটা তো কালেকটিভ রেসপন্সিবিলিটি, কালেকটিভ লিডারশিপের পার্টি। নরেন্দ্র মোদীজি তার কাজ আছে, অমিত শাহজি তার কাজ আছে, সবটাই দেশব্যাপী। মুশকিলটা হচ্ছে, ওই বিবেকানন্দ পড়েছিলে, তোমরাও নিশ্চয়ই পড়েছো ছোটোবেলায়, কুয়োর ব্যাঙ আর সমুদ্রের ব্যাঙের মধ্যে। কুয়োর ব্যাঙ কুয়োটাকেই সমুদ্র ভাবে, কারণ সমুদ্রের ব্যাঙ সে ওকে বোঝাতেই পারছে না যে সমুদ্রটা কুয়োর থেকে অনেক বড়। এখন এদের অবস্থা হয়ে গেছে তাই। এনআরসি নিয়ে এত ক্ষোভ কেন মুখ্যমন্ত্রীর? মুখ্যমন্ত্রীর যেখানে দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়, সেখানেই মুখ্যমন্ত্রীর আপত্তি আছে। কারণ আমি তোমাকে বলছি, মুখ্যমন্ত্রীকে এই সুদীপ্ত সেন এই গণ্ডগোলটা পাকিয়েছে। এই সারদার সময় ওকে এত গ্যাস খাইয়েছে, এত পাম্প খাইয়েছিল, ওকে বলেছিল ওই ডেলোর মিটিং, এটা তো পরে অনেক জায়গাতে প্রকাশ পেয়েছিল, সেই সময় তৎকালীন সিপিএম নেতা গৌতম দেবও বলেছিল এই বিষয়গুলো নিয়ে। তো সেটাতে তখন শোনা গেছিলো যে ওই সুদীপ্ত সেন নাকি পাম্প টাম্প খাইয়ে ওকে বলেছিল আপনাকে দেশের প্রধানমন্ত্রী করব, তার জন্য যত খরচা করতে হয় করব। ওটা ওর মাথা থেকে আর বেরোচ্ছে না।
কিন্তু এটাও বুঝতে পারছে ভালো করে যে এ দেশে থেকে এ দেশের প্রধানমন্ত্রী হওয়া যাবে না। তাই বাংলাদেশের এখন যে অবস্থা, বাংলাদেশের জেহাদিরা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা খালা করে খুব আনন্দে লাফায়। বাংলাদেশের জেহাদিরা ভাবছে যে এরকম যদি একটা নেত্রী পাওয়া যায়, এ তো আমাদের বিশাল সিম্প্যাথাইজার। ওই বাংলাটাকে যদি ভাগ করে আমাদের বাংলাদেশে যোগ করে একটা আলাদা দেশ তৈরি করা যায়, মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হয়তো কোথাও তার মনোবাঞ্ছা আছে ওই দেশের যদি ওয়াজিরে আজম হওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আছে। মেন গন্ডগোলটা পাকিয়ে গেছে সুদীপ্ত সেন, এখানে অন্য কারোর ব্যাপার নেই। মাথায় যে ঢুকিয়ে দিয়ে গেছে ওটা আর বেরোচ্ছে না। দাদা একেবারে শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন অবৈধভাবে নাম বাদ গেলে কিন্তু আন্দোলন হবে। হোক আন্দোলন, আমরাও তো বলছি অবৈধভাবে একটা হিন্দুদের নাম বাদ দিয়ে দেখুক না, আর অবৈধভাবে বাংলাদেশিদের নাম এই জেহাদিদের নাম ভোটার লিস্টে ঢুকিয়ে দেখুক না, আমরাও আন্দোলন করব। মুখ্যমন্ত্রী এই অবৈধ ইনফিল্ট্রেটার জেহাদিদের ভোটার লিস্টে নাম তোলা নিয়ে, তার নাম না তুলতে পারা নিয়ে তার আপত্তি জানাচ্ছেন। আর আমরা বলছি যারা লেজিটিমেট হিন্দু ভোটাররা তাদের নাম তৃণমূল লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়ে তারা বাদ দেওয়াতে চেষ্টা করছে, এটা আমরা হতে দেব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রেখে দিন, এই 70% এই রাজ্যের হিন্দুরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে। এই যত বড় বড় ডায়ালগ যত কিছু সব শেষ হয়ে যাবে 2026-এর। আমি আবারও বলছি, আমি মহাপ্রভুকে খুব মানি, ওনাকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যেভাবে জগন্নাথ দেবকে নিয়ে, জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে যেভাবে তাদেরকে নিয়ে যেভাবে অপমান করেছেন উনি, এর ফল ওনাকে 2026-এ ভুগতে হবে। সরকারি টাকায় দীঘার মন্দির হলে এদিকে ডিএ দিতে সমস্যা। আরে প্রসাদ দিচ্ছে রেশন দোকান, তারপরে এ থেকে ওই কি বলে হালাল মিষ্টির দোকান থেকে। এ বলছে আমাদের এখান থেকে আমাদের এখান থেকে হালাল জিনিস ছাড়া অন্য কিছু পাওয়া যায় না, অথচ প্রসাদ পাওয়া যাচ্ছে। তোমার আমার বাপ 14 পুরুষের ভাগ্য ভালো যে বাংলার থেকে আর চোলাইয়ের থেকে এই প্রসাদ বিতরণ হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় নিয়ে গেছে এই বিষয়গুলো, আমার তোমার বাপ 14 পুরুষের ভাগ্য ভালো যে কোনো বাংলা চোলাইয়ের থেকে এই প্রসাদ বিতরণ হচ্ছে না।